হয়েছে। দুইটি সম্মেলনে তাদের সাথে সার্বিক বিষয়ে মত বিনিময় হয়েছে। পিলখানার অভ্যন্তরে সংগঠিত অপরাধের ধরন, বেঁচে যাওয়া অফিসার ও তাদের পরিবারের সদস্যদের জবানবন্দি থেকে পিলখানার অভ্যন্তরে ঘটে যাওয়া এক মর্মন্তুদ চিত্র পাওয়া গেছে। অফিসারদের খুঁজে খুঁজে হত্যা করা ছাড়াও তাদের পরিবারের সদস্যদের উপর চালানো হয়েছে অমানবিক নির্যাতন। নারী ও শিশুদেরকে মারধর, সশস্ত্র অবস্থায় হুমকি প্রদান, বাড়িঘর ভাঙচুর, অমানবিক পরিবেশ, খাবার পানি ছাড়া কোয়ার্টার গার্ডে দীর্ঘ সময় আটকে রাখা, রাষ্ট্রের এবং ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস সাধন, আলামত ধ্বংস, অগ্নিসংযোগ ছাড়াও নানা ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। প্রাপ্ত তথ্য আরও বিশ্লেষণ করা হচ্ছে। রাজনৈতিক ব্যক্তিবর্গের সাক্ষ্য, 8 জন সংশ্লিষ্ট রাজনীতিবিদদের জবানবন্দি নেওয়া হয়েছে। এর মধ্যে 3 জনের সাক্ষাৎকার জেলে নেওয়া হয়েছে। 3 জন উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছেন। 2 জন পলাতক আওয়ামী লীগ নেতা ইমেইল এ জবানবন্দি দিয়েছে। সামরিক ব্যক্তিবর্গ, 55 জন সামরিক অফিসার যারা বিভিন্নভাবে পিলখানা ট্র্যাজেডির সাথে সংশ্লিষ্ট ছিলেন বা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন একাধিক সাবেক সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান, বিভিন্ন গোয়েন্দা বাহিনী প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। অসামরিক ব্যক্তিবর্গ, 20 জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এর মধ্যে রয়েছেন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক, আমলা ও পূর্বতন তদন্ত কমিটির সদস্যবৃন্দ। পুলিশ কর্মকর্তা, তৎকালীন আইজিপি, ডিএমপি কমিশনার ও অন্য পুলিশ কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বেসামরিক ব্যক্তিবর্গ, 9 জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ব্যবসায়ী, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ এবং অন্যান্য পেশায় নিয়োজিত ব্যক্তি যাদের কাছে ঘটনা সংশ্লিষ্ট তথ্য উপাত্ত রয়েছে। কারাগারে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিবর্গ, কারাগারে দণ্ডপ্রাপ্ত 25 জন বিডিআর সদস্যের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তারা ঘটনার বর্ণনা দিয়েছেন এবং ঘটনার সাথে কারা জড়িত সে সম্পর্কে নানা ধরনের তথ্য দিয়েছে, যেগুলো এখন বিশ্লেষণ করা হচ্ছে। আরও সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়া চলমান। বিডিআর সদস্যদের সাক্ষ্য গ্রহণ, 29 জন কারামুক্ত বিডিআর সদস্যের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। মোট সাক্ষ্য গ্রহণ, সর্বমোট 158 জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং আরও আনুমানিক 50 জনের সাক্ষ্য গ্রহণ বাকি আছে। বিদেশি সংস্থা ও দূতাবাস, 6টি দেশের দূতাবাস ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অন্যান্য সাক্ষ্য গ্রহণ, পিলখানা ট্র্যাজেডি সংক্রান্ত কোনো তথ্য আছে এইরূপ ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান, গণমাধ্যমকে কমিশনের নিকট তথ্য প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রিন্ট মিডিয়া, সংবাদপত্র থেকে প্রাপ্ত সংবাদ পর্যালোচনা, কমিশনের একটি টিম তৎকালীন পত্রপত্রিকা বিশ্লেষণ করেছে এবং সেখান থেকে এখন প্রাপ্ত তথ্য কমিশনের ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট সিস্টেমে সংরক্ষণ করা হয়েছে। ডিজিটাল এভিডেন্স, ভিডিও, সিসিটিভি ফুটেজ, ছবি, কমিশন বিভিন্ন উৎস থেকে অসংখ্য ভিডিও ফুটেজ, ছবি, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এগুলো বিশ্লেষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ফরেনসিক অ্যানালিসিস করার জন্য সংশ্লিষ্ট সংস্থায় প্রেরণ করা হয়েছে। প্রতিষ্ঠান পরিদর্শন, কমিশন ইতিমধ্যে বিজিবির ঘটনাস্থল, ডিজিএফআই, র্যাব সদর দপ্তর পরিদর্শন করে নানাবিধ দলিল দস্তাবেজ ও তথ্য সংগ্রহ করেছে এবং করছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পত্রের মাধ্যমে সংগৃহীত তথ্য, মোট পত্রালাপের সংখ্যা 25টি সরকারি বেসরকারি সংস্থায় কমিশন তথ্য সংগ্রহের জন্য 316টি
পত্র প্রেরণ করেছে, যার মধ্যে 109টির উত্তর পাওয়া গেছে। বাকিগুলোর উত্তর পাওয়ার জন্য কমিশন যোগাযোগ অব্যাহত রেখেছে। সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কোর্ট অব ইনকোয়ারি 11 জুন 2009। সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কোর্ট অব ইনকোয়ারি এর মূল প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং আরও অন্তত তদন্ত চলমান রয়েছে। প্রতিবেদনটির আরও বিচার বিশ্লেষণ চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত প্রতিবেদন 11 মে 2009। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়েছে এবং তদন্তের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তৎকালীন বিডিআর কর্তৃক পরিচালিত কোর্ট অব ইনকোয়ারি। তৎকালীন বিডিআরের বিভিন্ন ইউনিট কর্তৃক পরিচালিত কোর্ট অব ইনকোয়ারির 57টি তদন্ত প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে এবং তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। ওয়েবসাইটের মাধ্যমে প্রাপ্ত তথ্য, ইমেইল, জবানবন্দি, ভিডিও ক্লিপ। যে কোনো ব্যক্তি কমিশনের ইমেইল অ্যাড্রেসে তথ্য প্রেরণ করতে পারেন। কমিশন ইমেইলের মাধ্যমে এখন পর্যন্ত 1038টি তথ্য পেয়েছে, যেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। গ্রন্থ ও অন্যান্য দলিলাদি বিশ্লেষণ। বুক কোয়ালিশন ইয়ার্স বাই প্রণব মুখার্জি। বুক ইন্ডিয়াস নেয়ার ইস্ট, আ নিউ হিস্ট্রি বাই অবিনাশ পালিওয়াল। মোর দ্যান মিউটিনি, ইন্ডিয়া টুডে, জার্নালিস্ট সৌরভ শুক্লা। জাতীয় সংসদ অধিবেশনের কার্যবিবরণী অনুলিপি 25 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ 2009। এগুলো ছাড়াও আরও সংশ্লিষ্ট গ্রন্থ, দলিলাদি সংগ্রহ বিশ্লেষণ করা হচ্ছে। প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং বর্তমানে তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের কাজ চলছে। 25-26 ফেব্রুয়ারি 2009 পিলখানায় সংঘটিত এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। বিভিন্ন সাক্ষ্য হতে প্রতীয়মান হয় যে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠন করতে সমর্থ হয়েছে। 25 ফেব্রুয়ারি সকাল থেকেই পিলখানার ভিতরে আটকে পড়া অফিসার ও তাদের পরিবারের সদস্যদের বারংবার অনুরোধ ও আপত্তি সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এটা বলা যায় যে তৎকালীন সশস্ত্র বাহিনীর কমান্ড ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সময় মতো সিদ্ধান্ত গ্রহণ করেনি এবং অপরাধ সংগঠনের সময় তারা নিষ্ক্রিয় অবস্থায় ছিল, যার ফলে তারা বিদ্রোহ ও হত্যাকাণ্ড প্রতিহত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে প্রতীয়মান। গোয়েন্দা ব্যর্থতার স্বরূপ ও কারণ বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা, আলামত ধ্বংস করার প্রয়াস প্রতীয়মান হয়েছে। এর পিছনে দায়ী ব্যক্তি ও সংস্থাগুলোকে চিহ্নিত করা হচ্ছে। পিলখানায় হত্যাযজ্ঞ চলাকালে কিছু গণমাধ্যম পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচার করার মাধ্যমে বিদ্রোহ উস্কে দিয়েছে এবং একই সাথে পরিকল্পিতভাবে সামরিক অফিসারদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রয়াস চালিয়েছে বলে প্রতীয়মান হয়েছে। বিদেশি সংশ্লিষ্টতা সম্পর্কে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর কাছ থেকে বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে, যেগুলো যাচাই বাছাই ও বিশ্লেষণ করা হচ্ছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী কমিশন মনে করে যে সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত। তদন্তের সাথে গৃহীত পদক্ষেপ। দেশ থেকে নিষেধাজ্ঞা। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও তদন্ত কার্যক্রমে অধিকতর সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন 33 জন ব্যক্তির দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিশেষ বিজ্ঞপ্তি।
পলাতক ব্যক্তিবর্গের সাক্ষ্য প্রদানের জন্য কমিশন 3টি বিশেষ বিজ্ঞপ্তি প্রচার করেছে। সর্বশেষ প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তি সংযুক্ত। কমিশনের তদন্ত প্রতিবেদন। প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কমিশন তদন্ত প্রতিবেদনের প্রাথমিক খসড়া তৈরি করেছে, যা বর্তমানে কমিশন সদস্যগণ পর্যালোচনা করছেন। কিছু গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলমান রয়েছে এবং প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পুনঃ সাক্ষ্য গ্রহণ প্রয়োজন হবে। চ্যালেঞ্জ সমূহ। কিছু গুরুত্বপূর্ণ সাক্ষীর সন্ধান পাওয়া যায়নি, তাদের দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকায় একাধিক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। কিছু দেশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে চাহিদাকৃত গুরুত্বপূর্ণ তথ্য দলিলাদি এখন পর্যন্ত পাওয়া যায়নি। কমিশন উল্লেখিত তথ্যাদি অনতিবিলম্বে সংগ্রহের চেষ্টা চলছে। সময় বৃদ্ধি। 50-এর অধিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ এখনো বাকি আছে। এছাড়া কিছু সংখ্যক ব্যক্তির পুনঃসাক্ষ্য গ্রহণেরও প্রয়োজন হবে। গৃহীত সাক্ষ্যগুলোর পূর্ণাঙ্গ লিখিত রূপ প্রস্তুত, স্বাক্ষর গ্রহণ ও বিশ্লেষণের কাজ চলমান রয়েছে। এটি একটি সময় সাপেক্ষ কাজ। কিছু বিদেশি দূতাবাসের ও সংস্থার সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে, যার জন্য কিছু সময় প্রয়োজন। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ 30শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে। সাংবাদিক ভাই ও বোনদের, আপনারা এসছেন, আমরা খুবই আনন্দিত এবং আপনাদের উপস্থিতি আমাদেরকে বহুভাবে উৎসাহিত করেছে। এখন আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করব। যারা প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। মাইকটা দেন। একটু জোরে বলেন। স্যার, সশস্ত্র বাহিনীর অফিসারদের যারা বিদেশে পলাতক আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আর যেসব দুষ্ট সাংবাদিক পক্ষপাত দুষ্ট সংবাদ প্রচার করেছে তাদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কি? সরকারকে জানাবো। যারা বিদেশে পলাতক সামরিক অফিসাররা আছেন, আমি এটা সুসংবাদ দিতে চাই আপনাদেরকে, তারা সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের লিখিত বক্তব্য তারা পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে এবং অনেকেরই আমরা জুমের মাধ্যমে অনলাইন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আর যেসব সাংবাদিক আপনার ভুল তথ্য প্রচার করে সেই সময় বিদ্রোহকে উস্কে দিয়েছিল, তাদেরও বক্তব্য আমরা গ্রহণ করেছি এবং আমরা সেই বক্তব্যগুলোকে বিশ্লেষণ করে দেখছি। ধন্যবাদ। আমার নাম আব্দুল লতিফ রানা, দৈনিক সকালের সময়। আমার প্রশ্নটা হচ্ছে যে ঘটনার 4 দিন আগে 5 দিন আগে বিজিবি মাঠে একটা মহড়া হয়েছিল সাউন্ড ব্যান্ড বিস্ফোরণ। সেটা প্রতিপক্ষ মানে বিরোধীদের দমনের জন্য সাউন্ড ব্যান্ড বিস্ফোরণ মানে ঠিক ব্যবহার করা একটা প্রশিক্ষণ। সেখানে কয়েকজন বিদেশি ছিল। এই বিষয়টা কি আপনারা জানেন কিনা বা খোঁজখবর নেওয়া হচ্ছে? আর একটা বিষয় ছিল যে এই ঘটনার 1 মাস আগে থেকে বিজেপি হেডকোয়ার্টার চারপাশে বিভিন্ন ওয়ার্ডে বা বিভিন্ন বাসে একটা চিকা মারা হয়েছিল MS-30। এটা নিয়ে ওয়েবসাইট খোঁজ নেয়, একটা রিপোর্ট করা হয়। রিপোর্ট করার পর ধামপুরি থানা পুলিশ 2 জন ছেলে গ্রেপ্তার করে ইংলিশ মিডিয়ামে। পরে দেখা গেল যে MS-30টা হলো
যে এমন একটা গুপ্তঘাতক যারা এটা ক্লিন করে তারা খুন হয়, তাদেরকে যারা ক্লিন করে তারাও খুন হয়। এইভাবে 4 পর্যায়ে 4টা স্টেপ পর্যন্ত তাদের কোনো অস্তিত্ব থাকে না। এই বিষয়টা আপনারা নজরে স্যার কিছু তথ্য দিচ্ছে যে বিজিবির মাঠে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ হয়েছিল এবং কিছু ওয়াল রাইটিং হয়েছিল, যে ওয়াল রাইটিংগুলো একটা গুপ্তঘাতক সংস্থার নাম নির্দেশ করে। আমরা বলেছি স্যার যে আমরা আসলে এই ধরনের তথ্য কিছু পাচ্ছি, তথ্যগুলো আমরা বিশ্লেষণ করে দিচ্ছি। আপনি আপনি যে প্রশ্ন করলেন সেটা উত্তরে আমি বলবো যে এই তথ্যগুলো আমাদের কাছে এসছে এবং আমরা এগুলো বিশ্লেষণ করে দেখছি, সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি সবুজ মোহাম্মদ, আমি জাস্ট মিনিট পাবেন, সময় পাবেন। জি, আমি যে বিষয়টি প্রশ্ন করতে চাই, আমি গত কয়েকদিন ধরে একটা আন্দোলন কভার করছি, সেটা হচ্ছে চাকরিচ্যুত মিডিয়ার যে সদস্যরা আছে তারা শহীদ মিনারে অবস্থান করেছে, শাহবাগে ব্লকে করেছে এবং প্রথম প্রতিষ্ঠার যমুনা অভিমুখে তারা অভিজ্ঞতা করতে চেয়েছে। সমস্যা গতকালকে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে দেখা করে তাদের আন্দোলন তারা সন্তুষ্ট হতে পারেনি, তাদের সাথে যে আলোচনা হয়েছে তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছে। বলছে যে তাদের চাকরি ফেরত দিতে হবে এবং বিডিআর যে নাম সেই নামটি পুনরুদ্ধার করতে হবে, স্বাধীন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। তারা এই দাবিতে আন্দোলন করছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না? যে তারা যে আন্দোলন করছে বলছে যে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, আপনারা কি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না? তাদেরকে যে চাকরিচ্যুত যাদেরকে আবার ফেরত আনতে বলছে যে আমাদেরকে চাকরি দিতে হবে, এই বিষয়গুলো আপনারা বিবেচনা করছেন কিনা? জি, আমরা এই কমিশন সাবজুডিস বিষয় যেগুলো, সেই বিষয়গুলো আমাদের আওতার বাইরে আছে। আমরা যে বিষয়টা আপনি বললেন এটা আমাদের নজরে এসছে, আমরা জানি, এবং সাবজুডিস বিষয় আমাদের আওতার বাইরে রাখা হয়েছে। যারা অপরাধ করেছেন, পানিশমেন্ট হয়েছে কোর্টের মাধ্যমে, আমরা সেখানে কোনো বক্তব্য আমরা রাখছি না। তবে আমরা জেলখানায় যেসব সৈনিক এখন আছেন শাস্তিপ্রাপ্ত, তাদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করেছি এটা এস্টাবলিশ করার জন্য যে এখানে কোনো ষড়যন্ত্র ছিল কি ছিল না। এই বিষয়গুলো নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করছি। ধন্যবাদ। আরেকটা কথা আপনাকে বলি, আমরা স্বাধীনভাবে তদন্তের কাজ করছি, আমাদের উপরে কোনো চাপ নাই। তবে একটা চাপ আছে, সেটা হলো কাজের চাপ। এটা 16 বৎসর পরে, 16 বছর চলছে এটা, 2009 আর 2025, অনেক তথ্য উপাত্ত হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মানুষ মরে গেছে, বিদেশে চলে গেছে, এবং স্মৃতিশক্তি মানুষের লোপ পেয়ে গেছে, অনেকেই বলতে পারেন না। তো কাজেই এই বিষয়টাকে নিয়ে সঠিক তদন্তে যদি আমরা উপনীত হতে চাই, তাহলে এটা খুবই জটিল বিষয় এবং এটা সময় প্রয়োজন আমাদের লাগবে, এবং যথেষ্ট চাপের মধ্যে আমরা আজ এটা নিয়ে বাইরের কোনো চাপ আমাদের উপরে নেই। ধন্যবাদ। আপনি আরেকবার বলেন। আপনারা বলেন যে ফাইন্ডিংস এখন পর্যন্ত, সেখানে আপনারা বলেছেন যে তৎকালীন যে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বিভিন্ন মাত্রায় এটার সাথে তাদের সংশ্লিষ্টতা আপনারা পেয়েছেন। যেটা জানতে চাই সেটা হলো যে এই পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা আসলে কাদের, সেটা কি তৎকালীন যে সরকার দলীয় যে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের কথা বলছেন, নাকি বিরোধী দল অথবা অন্যান্য যে সমস্ত দল আছে তাদের সম্পৃক্ততা আপনারা পেয়েছেন? আমরা এই মুহূর্তে মাত্রাটা কেমন, কোন পর্যায়ে? জি, আমরা আপনাদেরকে এই পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি, এর বাইরে আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। আপনারা অপেক্ষা করেন, এরপরে তদন্ত যখন ফাইনালি আমরা প্রকাশ করব তখন আপনারা জানতে পারবেন।
কিন্তু আপনাদের ওয়েবসাইটে এর আগে সংবাদ সম্মেলন নামে একটা প্রেস রিলিজ দেওয়া আছে। এই বিভাগ থেকে একটু দূর দূরে দিয়েছে কত নম্বর সংবাদ সম্মেলন। কথা হচ্ছে যে আপনাদের নিয়ে আপনি ব্যক্তিগত কথা বলেছেন আপনারা কি আশা করেন সেপ্টেম্বরের মধ্যে আপনারা আপনাদের কর্মকাণ্ড শেষ করতে পারবেন? বেসিক্যালি উনি ওয়েবসাইটে আমাদের একটা প্রেস রিলিজ মনে হয় আগের সংবাদ সম্মেলন 2টা 3 হিসেবে চলে গেছে। বলে দেন স্যার, আমরা এটা অবশ্যই ঠিক করব। এটা আর হচ্ছে যে সেপ্টেম্বরের মধ্যে আমরা রিপোর্ট জমা দিতে পারবো কিনা এটা জানতে চাচ্ছি। আপনি যেটা প্রশ্ন উত্থাপন করেছেন এটা আমরা দেখব, যদি ওরকম হয়ে থাকে তাহলে এটা কারেক্ট করব এবং সেপ্টেম্বরের মধ্যে ইনশাল্লাহ আমরা দিতে পারবো। কারণটা হলো প্রাথমিকভাবে আমরা খসড়া প্রস্তুত করেছি এবং সেই খসড়া আমরা স্টাডি করছি। এখন এটাকে ফাইন টিউনিং করার জন্য এবং যেসব সাক্ষ্য গ্রহণ করেছি, একটা জিনিস আপনাদেরকে আমি বলি, একজনের সাক্ষ্য প্রায় 3-4 ঘন্টা ধরে আমরা কিন্তু গ্রহণ করেছি। এই জন্য দিনে 2 জনের বেশি আমরা সাক্ষ্য গ্রহণ করতে পারিনি। এইটা যখন ট্রান্সক্রিপশন যখন আমরা করলাম, প্রায় 25, 30, 35 পেজ হয়ে যাচ্ছে এবং সেগুলোকে 3-4 পেজে নেমে নিয়ে আসা খুবই দুরূহ কাজ। এই কাজগুলো আমরা করছি। এটা হয়ে গেলেই কিন্তু তখন আমরা আমাদের হাতে আচ্ছা, মাইকটা একটু এদিকে দেন, আপনাদেরকে দেব। আমরা দিব আপনার কাছে আসতেছি, মানে এটা রেখে গেছি, আমরা কারোর জন্য রেখে যাব না। এই জন্য ওটা বলবো, আরো প্রশ্নের অপেক্ষা করছি। সেপ্টেম্বরে না আরো প্রশ্ন আসুন। তৎকালীন গোয়েন্দা সংস্থার দায়িত্ব পালনের চরম অবহেলা এবং ব্যর্থতা পরিচয় দিয়েছে বলে এই পর্যন্ত প্রাপ্ত তথ্যের প্রতীয়মান। আবার আরেকটা জায়গা রয়েছে ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করা এবং আবার ধ্বংস করার প্রতীয়মান হয়েছে। আমি কিন্তু জানতে চাই যে তৎকালীন গোয়েন্দা সংস্থার বিষয়ে যারা যারা দায়িত্বে ছিলেন সেই সব লোকদের সাথে বা সেই সব কর্মকর্তা কর্মচারীদের সাথে কি আপনাদের যোগাযোগ হয়েছে কিনা এবং তাদের ব্যাপারে কোনো সুপারিশ পর্যন্ত করেছেন কিনা? পাশাপাশি ঘটনা ভিন্ন খাতে যে প্রভাবিত করার কথা বলেছেন আপনি, জি ঘটনা ভিন্ন খাতে কি ভিন্ন খাত? আচ্ছা, ঠিক আছে। আমরা যারা ওই সময় ডিজিএফআই, এনএচআই ওই অর্গানাইজেশনগুলোকে হেড করেছেন, তাদের কর্মকর্তা, তাদের শুধু হেড নয়, তাদের প্রধানরা নয়, তাদের কর্মকর্তাদেরও আমরা বিশদভাবে তাদের বক্তব্য আমরা গ্রহণ করেছি, বক্তব্য বিশ্লেষণ করেছি, সব ওই সময় যারা ছিলেন। কেননা তদন্ত ফেইলিয়ার, ওই সময় যে ইন্টেলিজেন্স ফেইলিয়ার যেটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা কিন্তু নিয়েছি। আর আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে ভিন্ন খাতে প্রবাহিত করা, আমাদের আগে 2টা তদন্ত কমিটি, একটা তদন্ত আদালত হয়েছিল জেনারেল জাহাঙ্গীর, বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, তার নেতৃত্বে। আরেকটা হয়েছিল আনিসুজ্জামান সাহেব, এডিশনাল সেক্রেটারি, তার নেতৃত্বে একটা তদন্ত কমিটি, জাতীয় তদন্ত কমিটি হয়েছিল। এই দুটারই আমরা কালেক্ট করেছি প্রতিবেদন এবং আমরা খুব গভীরভাবে এগুলো বিশ্লেষণ করেছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে, 1। 2 নম্বর হলো যে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাপকভাবে বিডিআরে নেওয়া হয়েছে 35%-এর মতো, এরকমও কথা বলা হয়েছে, কিন্তু পরে সেগুলো দেখা গেছে 12%-এর বেশি নয়। এই ধরনের বিষয়গুলোকে সেখানে নিয়ে এসে এই তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হয়েছে। চাল ডালের বিষয়, যেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করে তদন্ত এবং বিদেশি ষড়যন্ত্রের বিষয়টাকে উপেক্ষা করার চেষ্টা করা হয়েছে। সো কাজেই আমি মনে করি যে এটা ভিন্ন খাতে প্রবাহিত করার একটা চেষ্টা ওই সময় তদন্তগুলোতে ছিল। ধন্যবাদ। এবং আরেকটা বিষয় হলো যে মিলিটারি অপারেশন এখানে করা হয়নি, এই কথা বলা হয়েছিল ওই সময় যে কোলাটারাল ড্যামেজ বেশি হবে, মানুষ মারা যাবে, বিল্ডিং ধ্বংস হবে, এই হবে। তো কাজে এইভাবে বলেও কিন্তু এই তদন্তগুলোকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু একটা কথা আপনাদেরকে আমরা বলে রাখি, ওই 2টো তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে আরো তদন্ত প্রয়োজন, আরো তদন্ত প্রয়োজন, আরো তদন্ত প্রয়োজন, প্রায় সব ক্ষেত্রে। কিন্তু আমরা এই কথা বলবো না, আমরা ফাইনাল উত্তর দিব, চূড়ান্ত উত্তর দেব। এইটা যেহেতু চূড়ান্ত একটা জাতীয় তদন্ত কমিশন, এরপরে কোনো কমিশন হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। কাজেই আমরা ফাইনাল উত্তর দিয়ে যাব আপনাদেরকে যে কি ঘটেছিল তখন। ধন্যবাদ। সেটাই বললো, সেটাই তো বলা হলো। জি, এই জন্য আমরা সেটাই বললো।
অনেক কিছু করা হয়নি, অনেক কিছু করা সুপারিশ ওখানে অনেক সুপারিশ ওখানে ছিল যেগুলো পরবর্তীতে বাস্তবায়িত করা হয়নি। অনেকেই হাজির হয়েছে, যারাকে দেওয়া হয়েছে তাদের অনেকেই হাজির হয়েছে। জি, আমরা 14 জন যারা হাজির হয়নি তাদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছি। 14 জন। আপনি আমাদের কাছে লিস্ট আছে, আপনার দিতে পারবো, অসুবিধা নেই। লিস্ট দেওয়া আছে সবার কাছে। আমার নাম আলহামিদ, আমি আমার পেশায় কাজ। জি, আমাকে কয়েকদিন ধরে ম্যারাথন ভাবে যারা বিজ্ঞানের চাকরি করে আসছিলেন তারা আন্দোলন করছে। সেখান থেকে তারা একটি দাবি করেছেন যে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে যাদের সাজা হয়েছে তাদের ব্যাপারে আপনাদের উত্তর দেওয়া হয়ে গেছে। পাশাপাশি এর আগের সংবাদ সম্মেলনে আপনারা বলেছিলেন যে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা আপনারা বক্তব্য দেবেন, এটি এবং ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে আপনারা কথা বলেছেন, সেই বিষয়টি আপনারা সেটি হচ্ছে যে সময় ওই সময় ভারতীয় কয়েকটি মিডিয়া ব্যাপক প্রোপাগান্ডা চালিয়েছিল, যখন বাংলাদেশের কোন মিডিয়া বিষয়টি জানি সেই বিষয়টি আপনারা বিশ্লেষণ করছি তাদের সঙ্গে। আপনার প্রথম প্রশ্নের জবাব আমি আচ্ছা পরে একটু ওনারটা শেষ হোক। আপনার প্রশ্নের জবাব প্রথম উত্তরটা আমি দিয়ে দিয়েছি যে আমাদের পারভিউর বাইরে সেটা সাবজুডিস বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না। তবে বাইরে যারা পালিয়ে আছেন আমরা কয়েকটা দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা পত্র দিয়েছি, বিষয়টা প্রক্রিয়াধীন আছে, ওটা পাওয়ার পরেই আমরা কথা বলব। আমাদের নজরে সবকিছুই আছে, আমরা সবকিছুই দেখছি। তখনকার টেলিভিশনে কি খবর প্রচার হয়েছিল, খবরের কাগজে কি প্রচার হয়েছে, বইয়ে কি লেখা হয়েছে, এগুলো সবকিছুই আমরা পর্যালোচনা করছি। প্রশ্ন হচ্ছে যে আপনারা যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলেন সেখানে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানিয়েছেন 14 জন ব্যক্তির নাম এখানে উল্লেখ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী সহ শেখ হাসিনা সহ। এই বিষয়টি নিয়ে কি কিছু বলতে পারেন? জি, 14 জন ব্যক্তির নাম এখানে বলা হচ্ছে, তাদের সাক্ষ্য প্রদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ, এই বিষয়ে কি বলবেন? এরা খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে আমাদের কাছে, সাক্ষী হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। কাজে এদের সাক্ষ্য আমরা এখন পর্যন্ত নিতে পারিনি। 2 জন পালিয়ে থাকা রাজনীতিবিদ তারা ওয়েবসাইটের মাধ্যমে ইমেলের মাধ্যমে তাদের সাক্ষ্য দিয়েছেন। বাকিগুলো আমরা এম্বাসিতে যদি যেতে পারি তাহলে আবার সেই যেখানে তারা আছেন সেই এম্বাসির কর্মকর্তাদেরকে আমরা অনুরোধ জানাবো, তাদেরকে হয় লিখিত বক্তব্য তাদের আমাদের কাছে উপস্থাপন করুক, কিংবা তাদেরকে অনলাইন করলে আমরা তাদের সঙ্গে কথা বলব। এটা প্রক্রিয়াধীন আছে। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার 16 বছর ধরে যে মিডিয়া এই আঞ্চলিকতা হত্যাকাণ্ডের আপনার বিচার করছেন, এটা যদি সঠিকভাবে বিচারটা করতে পারেন এটা আমরা খুবই আনন্দিত হব, যদিও লক্ষণ মানবিকের ঘটনা ছিল। আপনারা কি মনে করছেন যে 16 বছর পর আপনি নিজে বলেছেন যে অনেক আলামত হারিয়ে গেছে, এই আলামত হারিয়ে যাওয়া আরো নানা ধরনের চাপ সবকিছু সামনে আপনার সঠিক আপনার কি তদন্ত আপনারা রিপোর্ট দিতে পারবেন কিনা, আপনারা কি মনে করছেন? আর আপনি একটু আগে বলেছেন যে 2 জন রাজনীতিবিদ যারা বিদেশে পলাতক তারা তাদের সাক্ষ্য দিয়েছে ইন্ডিয়ায়, সেই 2 জন রাজনীতিবিদের নাম আমরা জানতে পারি? ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আমি বলি যে 2 জন পালিয়ে থাকা যে রাজনীতিবিদ, একজন হলেন মির্জা আজম আর একজন হলো নানু। এই 2 জন তাদের লিখিত বক্তব্য আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করেছি। আমরা সব কিছুই তদন্ত করছি, এটা ফাইনাল রিপোর্টে আপনারা সবই দেখতে পাবেন। মাননীয় সভাপতি, আমি হাসান আল মাহমুদ, দেশ টেলিভিশন রাজনীতি। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা বলছেন যে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন, কিন্তু আপনাদের 2 এর অনুধারাতে আপনাদেরকে বাইন্ডিংস
সব মামলা নিয়ে আপনারা কথা বলতে পারবেন না, তাহলে আপনারা কতটুকু স্বাধীন থাকবেন? কারণ ওই সব দুটি মামলা আমরা দেখেছি, সেগুলো সাক্ষী এবং বিচারের ব্যাপক পরিমাণ অনিয়ম কথা উঠে আসছে বিভিন্ন জায়গায়, যারা প্রশ্ন করছে, যারা বিচারের সম্মুখীন হয়েছে, সেসব সাক্ষ্য নেওয়া হয়েছে, সেগুলোকে জোর করে সাক্ষ্য নেওয়া হয়েছে, এমন অভিযোগ হচ্ছে। তো সেটা যদি আপনারা তদন্ত করতে না পারেন, তাহলে আপনারা কতটুকু স্বাধীন থাকবেন এবং এই তদন্ত কমিশনের প্রতিবেদন কতটা স্বাধীন বলে মনে করছেন? জি, আমাদেরকে যে কাজগুলো করতে দেয়া হয়েছে, আমাদের যদি আপনারা ওই গ্যাজেট দেখেন, সেখানে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেইটা করার ক্ষেত্রে আমরা সম্পূর্ণ স্বাধীন, সম্পূর্ণভাবে স্বাধীন, জাতির পক্ষে আমরা সেটাই করছি। যেই জিনিসটা বিচার হয়ে গেছে কোর্টে এবং সাবজুডিস আছে এখন, সেই বিষয় সম্বন্ধে কারো কোনো বলবার অধিকার নাই, আমারও নয়, আপনারও নয়, আমরা কেউ সেটা বলতে পারবো না। কারণটা হলো এটা বিচারাধীন এবং অনেকেরই বিচার হয়ে গেছে, অনেকেই শাস্তি পেয়ে নির্দোষ প্রমাণিত হয়ে চলে গেছেন। কাজে এই বিষয়গুলোকে যদি আমরা কথা বলতে যাই, বিতর্ক সৃষ্টি হবে এবং যে বিষয়টা আমাদের পারভিউর মধ্যে নাই, আমাদের আওতার মধ্যে নাই, সেই বিষয়ে আমরা কথা বলতে চাই না। তারা উচ্চ আদালতে আপিল করতে পারে, আদালত যাবে, এটা আদালতের বিষয়, এটা আমাদের বিষয় না। আমরা বিচার করছি, আমরা তদন্ত করছি। যে আমি তরিক শিবলি চ্যানেলে কাজ করি, আমি কারাগারে বেশ কিছু মিডিয়া সদস্যের সাথে দেখা করেছি এবং কথা বলেছি। এর মধ্যে একজনের নাম হচ্ছে রাসেল, তার হচ্ছে ইউটিউবে যে ফুটেজ গুলো আমরা এখন দেখি, তার হচ্ছে পিলখানার গেটে লাল কাপড় বাঁধা যে ছেলেটা, সেটা। তো এই রাসেলের সাথে যখন আমি কথা বলি, তখন সে আমাকে প্রশ্ন করেছিল যে বাংলাদেশে এই ধরনের ইভেন্টের মধ্যে অস্ত্রের মধ্যে পিল কি থাকে, এবং জিজ্ঞাসা করেছিল আমি সাধারণ সৈনিক, আমার কাছে কেন গুলি থাকবে। আমি যখন বলেছিলাম যে আপনারা তো অস্ত্র বোতামটা ভেঙে ভিতরে ঢুকেছেন, তখন সে আমাকে প্রশ্ন করেছিল বোতামটা তখনই, মানে অস্ত্রটা তখনই ফাঁকা হয়েছিল যখন হচ্ছে দীর্ঘ সময় পার হয়ে গেছে এবং সৈনিকরা নিজেরাই জানে না তারা কি করছে, এবং তার ভাষ্যটা হচ্ছে যে সৈনিকরা নিজেরাই বুঝতেছে না তারা কি করতেছে, কেন করতেছে, কিভাবে করতেছে। আপনাদের এই যে কাজটা আপনারা করতেছেন, সেখানে কি এই বিষয়গুলো কি এসেছে না? আপনাকে অনেক ধন্যবাদ। আমরা 3 বার এই নিয়ে আপনার এই যে প্রশ্ন আপনি করলেন, এই ধরনের প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। এ বিষয়ে আর ফার্দার কোনো প্রশ্নের উত্তর আমরা দিতে চাচ্ছি না, এটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। জি, জেল থেকে প্রাপ্ত তথ্য আমরা, আপনি যেরকম পেয়েছেন আমরাও পেয়েছি, সেগুলো আমরা বিশ্লেষণ করছি। আর তাছাড়া জেল থেকে যে তথ্য আমরা পেয়েছি, আমি এর আগেও বলেছি, সেগুলো আমরা বিশ্লেষণ করে দেখছি। সেটা দেখার উদ্দেশ্য তার বিচার সঠিক হয়েছে কিনা সেটা নয়, সেটা নির্ধারণ করা নয়। আমরা দেখছি যে এখানে কোনো দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র এবং কেন এই বিদ্রোহটা হয়েছে, এই বিষয়গুলো জানার জন্য আমরা সেই তাদের বক্তব্য দিচ্ছি। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, অনেক ধন্যবাদ। নেই? ওকে, যদি না থাকে তাহলে একজন ফিমেল হাত, স্যার একজন ফিমেল, ও জি 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 জি, পরে মাইক তো মাইক দেন, মাইকটা পছন্দ মহিলাকে মাইক সামনে আসে। সামনে আসে। আছে আছে, ওই যে ভদ্রমহিলা, ওই যে একজন আছে। হ্যাঁ, ওনাকে বাইক সামনে চলে আসে। হ্যাঁ, ঠিক আছে, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। কিছুদিন আগে আমি ব্রিগেডিয়ার হাসান আলী সাহেবের সাক্ষাৎকার দিয়েছিলাম। তো সেই সাক্ষাৎকারে উনি বলেছিলেন ওই সময় যে 25 তারিখ রাতের বেলা 4টা আনরেজিস্টার্ড অ্যাম্বুলেন্স বিডিআর বিদ্রোহের সময়, ঘটনার সময় রাতের বেলা বেরিয়ে গেছে, এবং তারপর ওই দিন ধারণা করা হয় ওই অ্যাম্বুলেন্সগুলো থেকে যারা ছিলেন ওনারা মূল ডিলার ছিলেন এবং যারা ওই সময় প্লেনে উড্ডয়নের মাধ্যমে দেশ ত্যাগ করেছিলেন। এবং ওই দিনের আরেকটা ঘটনা ছিল ওনার ভাষ্য মতে যে ওই দিনের প্লেনটা 2 ঘন্টা দেরি করে ছেড়েছিল। উনি নিজেও নিশ্চিত না প্লেনটা কেন দেরি করে ছেড়েছিল, এর সঙ্গে মূল ডিলারদের দেশ থেকে কোনো কিছু জড়িত আছে কিনা, এই ধরনের কোনো বিষয়কে আপনারা পেয়েছেন কিনা। যেটা আপনি অলরেডি বলেছেন আপনিও দেশের বাইরে কোনো শক্তি এখানে জড়িত আছে কিনা, সেই বিষয়টি নিয়ে আপনারাও গবেষণা করছেন বা অনুসন্ধান করছেন, সেই বিষয়ে আপনারা কতটুকু পেয়েছেন এখন পর্যন্ত? ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় 1 মাস
একমাত্র মহিলা সাংবাদিক আমাদেরকে প্রশ্ন করলেন, আরও আছেন তারা করেননি। যাই হোক, আমি ধন্যবাদ জানাই ওনাকে। আমরা এই ধরনের তথ্য আমাদের কাছে আছে। একটা বিষয় আমি বলতে চাই, একটা ন্যারেটিভ ঘটনা বলা যে আমি শুনেছি এটা হয়েছে, আর তদন্ত করে সেটা সত্য যাচাই বাছাই করা এটা অন্য জিনিস। আমরা দেখবার চেষ্টা করছি এখানে কতখানি সত্য আছে। ধন্যবাদ। আরো কোনো মহিলা সাংবাদিককে প্রশ্ন করতে চান? সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে এই সংবাদ সম্মেলন আয়োজনে যারা সহায়তা করেছেন তাদেরকেও আমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার তৃতীয় সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। 24/2024 তারিখের প্রতিষ্ঠার পর থেকে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনে যাচ্ছে। এর আগে 20 ফেব্রুয়ারি 2025 তারিখে অতিবাহিত হওয়ার পরে আমরা দ্বিতীয় সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। এ পর্যন্ত অতিবাহিত কার্যকাল 114 কর্মদিবস। অগ্রগতি হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি। শহীদ পরিবারের সদস্যের সাথে মত বিনিময় এবং সাক্ষ্য গ্রহণ। 6 জনের বিস্তারিত জবানবন্দি নেওয়া হয়েছে। সকল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে 2টি সম্মেলন করা হয়েছে। সেখানে পরিবারের সদস্যগণ তাদের অভিজ্ঞতা মতামত ব্যক্ত করেছেন। সম্মেলনে সকল ইচ্ছুক সদস্যদেরকে লিখিত বা কমিশনে উপস্থিত হয়ে মধ্যেই তা করেছেন। বেঁচে ফিরে আসা অফিসারদের জবানবন্দি। 15 জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। এছাড়াও 50 জন বেঁচে যাওয়া অফিসারদের লিখিত জবানবন্দি প্রদান করার জন্য সেনা সদরের মাধ্যমে ব্যক্তিগতভাবে চিঠি দেওয়া হয়েছে। 2টি সম্মেলনে তাদের সাথে সার্বিক বিষয়ে